উনি হঠাৎ করে শুরুর দিকে প্রচন্ড রেগে গেলেন। আপনি কি আমাকে ভিকটিম ব্লেমিং করা স্টার্ট করেছেন? আমি সাফারার, এখানে আমি আপনার কাছে হেল্প সিক করতে এসেছি, বাট আপনি আমাকে এইসব জিজ্ঞেস করছেন কেন? কিন্তু আমি ঠিক জীবনে যা চাই উনি আমাকে ওটা দিতে পারছেন না বা পারবেন না। কারণ ওনার কাছে তখন মনে হয়েছে এটাই নারী স্বাধীনতা, আমি একজন স্বাধীন নারী এবং আমি একজন ফেমিনিস্ট, আমি এইভাবেই নিজেকে চালাবো, কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। এটা তো আসলে নারী স্বাধীনতা না। যদি আমরা আসলেও কেউ এটাকে নারী স্বাধীনতা বা ফেমিনিজম হিসেবে বলি, আমি তাকে বলবো আরেকটু পড়াশোনা করি। এবং স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করাটা মনে হয় কিছুটা কঠিন। এবং স্বাধীনতার যথেচ্ছ ব্যবহার যদি আমরা শুরু করি, তখন কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় যে আসলে আমরা স্বাধীনতাটাকে কি পূর্ণ সুন্দরভাবে ব্যবহার করছি, নাকি এটার আসলে যথেচ্ছ ব্যবহার করছি। আবার যদি একটু বলি, অ্যাঙ্গার এবং অ্যারোগেন্স, এই দুটার ভিতরেও পার্থক্যটা কোথায়? কখন আমি আসলে রেগে যাচ্ছি আর কখন আমি আসলে ফ্লেক্সিবিলিটি শো করতে পারছি না। আমি আমার নিজের ভুলটা বলে দিলে আসলে আমার সাটল ইগোটা অনেক বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং ফলস্বরূপ আমি প্রচন্ড রেগে যাচ্ছি। এবং সেই রাগটা কিন্তু আসলে রাগ না, অ্যারোগেন্সের দিকে চলে যায়। আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা বাস্তব জীবনের এবং খুব অদ্ভুতভাবে যদি আমরা একটু লক্ষ্য করি আশেপাশে, আমরা হয়তো এই উদাহরণ অনেক বেশি ইদানিং দেখতে পাচ্ছি। এই যে আমরা যদি বলি মিলেনিয়াল যে জেনারেশনটা বা হচ্ছে জেন জি যাদেরকে আমরা বলছি, এই জেনারেশনে মোটামুটি অনেকের ক্ষেত্রে এই উদাহরণটা মিলে যেতে পারে। কিন্তু আমি জাস্ট একজনের জীবন কাহিনী আজকে বলছি, ছদ্মনাম হিসেবে বলছি মিলি। এবং উনি আমার কাছে এসেছিলেন তখন উনি একটা ডিলেমাতে ছিলেন, ডিপ্রেশনে ছিলেন, পাশাপাশি ওনার কিছু স্ট্রেস রিলেটেড ইস্যু ছিল এবং ওনার পিটিএসডি ছিল। সো ওনার কনফিউশনটা উনি এসে আমাকে প্রথমে বলেছিলেন, আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আমার কাছে দুটো বিয়ের প্রস্তাব এসেছে এবং আমি আসলে কাকে বিয়ে করব। তো যখন ওনার সাথে আরেকটু বিস্তারিত কথা বলতে যাওয়া হলো, তখন উনি বললেন যে একজন আমাকে যথেষ্ট ভালো মতো বোঝেন, ইমোশনাল সাপোর্ট দেন, আমার মেন্টাল হেলথ ইস্যুগুলো নিয়েও উনি যথেষ্ট সচেতন, কিন্তু আমি ঠিক জীবনে যা চাই উনি আমাকে ওটা দিতে পারছেন না বা পারবেন না। আরেকজন আমাকে ওভাবে ঠিক বুঝতে পারে না, বাট আমি জীবনে যা চাই, আমার স্টেটাস কিউ বা আমার ফিনান্সিয়াল সাপোর্ট বা আমি যে লাইফস্টাইলটা মেনটেন করতে চাই, উনি আমাকে ওগুলো দিতে পারবেন। যে কেউ এতটুকু শুনলে কিন্তু ঠাস করে উত্তর দিয়ে দিতে পারবে যে ও মা, সিদ্ধান্ত নিতে সমস্যা কোথায়, এটা তো বোঝাই যাচ্ছে কাকে বেছে নিতে হবে। কিন্তু এটা ওনার জন্য একটা স্ট্রাগল ছিল, উনি নিতে পারছেন না। আমরা আরেকটু ভেতরে যাই। ওনার সাথে কথা বলতে বলতে আমরা একটু বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে ওনার আসলে চাহিদাটা যেটা, যে উনি ওনার লাইফে খুব ল্যাভিশ একটা লাইফস্টাইল মেনটেন করতে চান এবং ওনার বিয়েতে উনি জাস্ট একটা গ্র্যান্ড ওয়েডিং চান, যে ডেস্টিনেশন ওয়েডিং থাকবে এবং ওনার কেনাকাটা বলেন, ওনার আত্মীয় স্বজন দাওয়াত দেয়া বা সবকিছু একটা গ্র্যান্ড ওয়েডিং উনি চান, যেখানে একটা হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা খরচ হবে এবং পাশাপাশি শুধু বিয়েতেই শেষ হবে না, ওনার হানিমুন আছে, প্লাস হচ্ছে গিয়ে পরবর্তী জীবনযাপন আছে, ওনার সন্তান নেবেন কি নেবেন না, এসব বিভিন্ন ইস্যুও ছিল সবকিছু মিলিয়ে। এবং যখন ওনার সাথে আস্তে আস্তে করে কথা বলছিলাম, তখন উনি আরেকটু আমাকে বললেন যে উনি বিলং করেন মধ্যবিত্ত পরিবারে এবং ওনার মধ্যবিত্ত পরিবারের বাবা মা সবসময়ই ওনার চাহিদা পূরণ করতে পারতো না, কারণ ওনারা আরো কয়েকজন ভাই বোন ছিলেন এবং তখন থেকে ওনার মনে একটা কষ্ট ছিল এবং একটা বিদ্রোহী ভাব ছিল যে কেন আমি আমার স্ট্যাটাস কিউ মেনটেন করতে পারি না, আমার ফ্রেন্ডদের সাথে বা আমার সোশ্যাল মিডিয়াতে আমি কেন শো অফ করতে পারি না, কেন আমাকে মাঝে মাঝে একটু হয়তো আর্থিক টানাপোড়েনের ভেতরে চলে যেতে হচ্ছে, কেন আমাকে নিজের জন্য কিছুটা ইনকাম করতে হচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে, কেন স্ট্রাগলটা আমাকে করতে হচ্ছে। সো আমি ল্যাভিশ লাইফটা চাই। এবং একটা পর্যায়ে ওনার মিড 20s থেকে, বলা যেতে পারে টিনেজার পিরিয়ড থেকে মিড 20s-এও উনি যথেষ্ট পরিমাণে হয়তো ডেটিং করেছেন, কারণ উনি জাস্ট ওনার সাথে একজনকে চাচ্ছিলেন যার সাথে উনি ম্যাচ করতে পারেন। কিন্তু মনের ভিতরে উনি অলওয়েজ ভালোবাসা ও মেন্টাল সাপোর্টের চেয়েও যে জায়গাটাতে উনি বেশি গুরুত্ব দিয়েছেন, ওনার হচ্ছে গিয়ে স্বাচ্ছন্দ্যবোধ জীবনে, স্টেটাস, প্লাস হচ্ছে গিয়ে আর্থিক যে সচ্ছলতা, ওই জায়গাগুলোতে। এবং এই ব্যাপারটাতে উনি যখন বেশি গুরুত্ব দিয়েছেন, তখন উনি এক একটা মানুষকে ডেট করেছেন, রিজেক্ট করেছেন, কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে গিয়েছেন এবং ফলস্বরূপ ওনার জীবনে যেটা চলে এসেছে, ডিপ্রেশন এসেছে এবং ফিজিক্যালি ইনভলভ হওয়ার কারণে ওনার পিটিএসডি ডেভেলপ করে গিয়েছে। খুব 3টা বাজে ঘটনা ওনার সাথে ঘটে গিয়েছিল। পরবর্তীতে এই ডিপ্রেশনে, এংজাইটি, পিটিএসডি ওনাকে বই নিয়ে তাড়া করে বেড়াচ্ছে এবং এখন উনি যখন মিড 30s-এ এসেছেন, ওনার বিয়ের সিদ্ধান্ত উনি নিতে চাচ্ছেন, তখন উনি এরকম একটা ডিলেমাতে চলে যাচ্ছেন যে উনি আসলে কি সিদ্ধান্ত নিবেন, উনি আসলে বুঝতে পারছেন না। এবং আরেকটা জিনিস যেটা, যে ওনার ডিমান্ড যেটা, যে আমার এই মেন্টাল হেলথ
লাইফটা আমার পার্টনারকে বুঝতে হবে এবং আমার স্বপ্নগুলো আমাকে পূরণ করতে দিতে হবে এবং আমাকে সম্পূর্ণরূপে স্বাধীনতা দিতে হবে। কারণ আমি যখনই আমার এই যে ডাউন সিচুয়েশনে ছিলাম, আমি যখন কারো কাছে সোশ্যাল মিডিয়াতে হয়তো আমার পরিচয় গোপন করে সাহায্য চেয়েছি বা আমি কোনো রকম পরামর্শ চেয়েছি, সবাই আমাকে বলেছে নেভার সেটেল ফর লেস, এবং সবাই আমাকে বলেছে আমি ডিজার্ভ করি একটা ভালো লাইফ, এবং সবাই আমাকে বলেছে যে আমার লাইফে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি সাফার করেছি, আমি আমার লাইফের ঘটনাগুলোতে আমি অ্যাকচুয়ালি ভিকটিম, এবং আমি আস্তে আস্তে করে এই যে সার্ভাইভ করে করে এত দূর এসেছি। সো আমি একজন সার্ভাইভার আলটিমেটলি। সো দেখুন, আমি হয়তো একটা সময় উইক ছিলাম, বাট আমি এখন আস্তে আস্তে অনেক স্ট্রং হয়েছি, এবং একই সাথে আমি একজন ভিকটিম এবং একজন সার্ভাইভার। পুরো ঘটনা শোনার পরে আমি খুব পোলাইটলি ওনাকে আস্তে করে বললাম যে আপনি এতদিন কেন মেন্টাল হেলথ এর জন্য কোনো হেল্প সিক করেননি আপনার মেন্টাল হেলথের জন্য? কারণ আপনি তো যথেষ্ট পরিমাণে একটা ভালো লাইফ লিড করেছেন, এবং আপনার মানে সবকিছুতে আপনি খুব আপ টু ডেট, স্টাইলিং বলেন বা সবকিছু যথেষ্ট পরিমাণে, আপনি এখন নিজেও ফিনান্সিয়াল অনেক কিছু এফোর্ড করতে পারেন, প্লাস আপনি এখন ওরকম একটা লাইফ স্টাইলও চাচ্ছেন। উনি বলেছেন মেন্টাল হেলথ আসলে মানে অনেক বেশি কস্টলি, আমার কাছে মনে হয়েছে আমি এত টাকা খরচ করতে পারবো না। আমি আরো পোলাইটলি ওনাকে জিজ্ঞেস করলাম, বাট আপনি তো অন্যদিকে টাকাটা খরচ করেছেন, সো আপনি কি আসলে প্রায়োরিটি সেট করাতে কোনো রকমের ডিলেমাতে ছিলেন? ওই সময়টা তুমি চুপ হয়ে গেলেন। সো ওনার একটা রেসপন্সিবিলিটি ছিল নিজের প্রতি, যেটা হয়তো উনি মিস করে গিয়েছেন। আমি আরো পোলাইটলি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এই যে চাইছেন, আপনার যে ডিমান্ডগুলো, আপনি আসলে ইন রিটার্ন আপনার পার্টনারকে কি দেবেন? উনি তখন খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো, ইন রিটার্ন কি দিব মানে? ওয়েল, আই উইল বি দ্য কুইন অফ হিজ লাইফ, এবং উনি আমার সাথে থাকবে, আমার সাহচর্য পাবে, আমার সঙ্গ পাবে। এটা কি মোর দেন এনাফ না? আমি তখন আরেকটু পোলাইটলি জিজ্ঞেস করলাম, বাট আপনার পার্টনারের যখন কোনো কারণে খারাপ লাগবে, ওনার যদি ইমোশনাল ভালনারেবিলিটি হঠাৎ করে কোনো কারণে চলে আসে, ওনার যদি কখনো ফিনান্সিয়াল আনস্টেবিলিটি চলে আসে, বা যেহেতু আপনার ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে কিছুটা পিটিএসডি আছে, কিছুটা না, অ্যাকচুয়ালি আপনার পিটিএসডি ডেভেলপ করে গিয়েছে, সো উনি যদি কখনো ইন্টিমেট হতে চান, বা ওই সময়টাতে আপনার প্রবলেমগুলো আপনি যদি কখনো ডিল করতে না চান, এগুলো যদি আপনি সলভ করতে না চান, সো আলটিমেটলি আপনি ওনাকে হেল্প করবেন কিভাবে? আপনি আপনার সহচর্যটাই ওনাকে কিভাবে দেবেন? উনি হঠাৎ করে শুরুর দিকে প্রচন্ড রেগে গেলেন। আপনি কি আমাকে ভিকটিম ব্লেমিং করা স্টার্ট করেছেন? আমি সাফারার এখানে, আমি আপনার কাছে হেল্প সিক করতে এসেছি, বাট আপনি আমাকে এইসব জিজ্ঞেস করছেন কেন? আপনি আমাকে সাপোর্ট করবেন, আপনি আমার এই প্রবলেমটা পুরোপুরি ডিল করে দিবেন, আপনি আমাকে একটা ডিসিশন নিতে হেল্প করবেন। আস্তে আস্তে করে আমি যখন ওনার সাথে সেশনগুলো আগালাম, কথা বললাম, আমাদের প্রফেশনালরা যখন ওনার সাথে বসলেন, একটা পর্যায়ে তখন উনি রিয়ালাইজ করলেন যে এতদিন উনি অ্যাকচুয়ালি যেটা বুঝছিলেন যে উনি নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, উনি নিজেকে একজন স্ট্রং ফেমিনিস্ট পার্সন হিসেবে জানতেন, উনি সবার কাছে এটা পরিচয় দিতেন, এবং উনি ভাবতেন এটাই ফেমিনিজম এবং এটাই নারী স্বাধীনতা, যেখানে কিনা উনি যা চাচ্ছেন জাস্ট ওই কাজগুলো ওনাকে করে যেতে হবে। উনি এই যে কন্টিনিউয়াস ডেটিং, ওনার চাহিদা মতো মিলছে না কারো সাথে, উনি কোনো লাইফে সেটেলমেন্টে যেতে পারছেন না, উনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন, সেখানেও উনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ওখানেও ওনার ফেলিয়ার চলে আসছে কিছু ক্ষেত্রে, এবং লাইফস্টাইলে উনি অলওয়েজ হুইমসিক্যাল ডিসিশন নিয়ে গিয়েছেন, বাট উনি কখনো সেলফ রেসপন্সিবিলিটির দিকে আসেননি। যখনই ওনাকে কেউ ওনার সেলফ রেসপন্সিবিলিটির কথা বলতে গিয়েছে, উনি প্রচন্ড রেগে গিয়েছেন, কারণ ওনার কাছে তখন মনে হয়েছে এটাই নারী স্বাধীনতা, আমি একজন স্বাধীন নারী এবং আমি একজন ফেমিনিস্ট, আমি এইভাবেই নিজেকে চালাবো, কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু এটা তো আসলে ফেমিনিজম না, এটা তো আসলে নারী স্বাধীনতা না। যদি আমরা আসলেও কেউ এটাকে নারী স্বাধীনতা বা ফেমিনিজম হিসেবে বলি, আমি তাকে বলবো আরেকটু পড়াশোনা করতে। এবং এই ধারণাটা নিয়ে আমার যথেষ্ট অবজেকশন আছে, কারণ আসলে ট্রু সেন্সে যারা এই ফেমিনিজম বা নারী স্বাধীনতাটাকে প্র্যাকটিস করছেন, এটা তাদের জন্য যথেষ্ট অপমানজনক একটা ব্যাখ্যা হয়ে দাঁড়াচ্ছে এবং শব্দ হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে অন্যরা এই শব্দ দুটোকে নিয়ে যথেষ্ট হাসাহাসি করে। আমরা মেয়েরাই এই শব্দ দুটোকে অনেক বেশি লেজে গোবরে পাকিয়ে ফেলছি, কারণ আমরা হয়তো প্রপার জিনিসটা জানিই না। এর ফলে যেটা দাঁড়াচ্ছে, আমরা অ্যারোগেন্স ডেভেলপ করছি আমাদের মাঝে, এবং আমরা ওই স্বাধীনতাটাকে রক্ষা তো করতেই পারছি না, বরং এটাকে আমরা একটা হাস্যকর বস্তুতে পরিণত করছি। আমরা ইদার যেটা প্র্যাকটিস করি, অনেক বেশি সেলফ প্যাম্পার করি নিজেকে, যে আমি যা চাইবো ওটাই করতে হবে, আমি আজকে একটু নিজের যত্ন নিব, এটা ইচ্ছা হচ্ছে এটা করব, এটা ভালো লাগছে না এটা করব না। অথবা আমরা কি করি, অনেক বেশি নিজেকে জাজ করি, আমরা সেলফ ক্রিটিক হয়ে যাই, খুব হার্শ সেলফ ক্রিটিক হয়ে যাই। বাট এটা কোনো ব্যালেন্স না।
সেলফ লাভ এবং বা বলি যদি সেলফ প্যাম্পারিং এবং সেলফ ক্রিটিসিজমের মাঝে সেলফ রেসপন্সিবিলিটি বা সেলফ অ্যাকাউন্টেবিলিটি বলেও একটা শব্দ আছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করতে হবে। নারী স্বাধীনতা বা ফেমিনিজমের এই শব্দটা ট্যাগ দিয়ে আমরা যে যথেচ্ছ ব্যবহার করছি বা যথেচ্ছ একটা জীবন যাপন করছি, এটা তো আমাদেরকে ডিপ্রেশন, এংজাইটি, পিটিএসডির দিকে নিয়ে যাচ্ছে। আমরা একটা নিহিলিস্টিক লাইফ লিড করছি, বিষণ্ণতার দিকে ঠেলে দিচ্ছি নিজেকে। এবং আমরা অনেক সময় বুঝতে পারছি যে আমার লাইফস্টাইলটা আমাকে কষ্ট দিচ্ছে, বাট স্টিল ভালো লাগছে না, তাই এটা করি। কিন্তু এটা কোনো সমাধান না। এবং যতদিন পর্যন্ত আপনি আপনার নিজের ইগোকে হার্ট হতে দিচ্ছেন না, যতদিন পর্যন্ত আপনি ভাবছেন কেউ আমার অপোজিট কিছু বললেই আমি ট্রিগার্ড হয়ে যাচ্ছি, আমি তার পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করছি না, আমি তার সাথে কোনো রকম সুন্দর আলোচনায় যেতে চাচ্ছি না, আমি জাস্ট তাকে বকা দিয়ে আমার মধ্য আঙ্গুল দেখিয়ে তার সাথে খারাপ আচরণ করে চলে যাচ্ছি, কখনোই আপনি কোনো ভালো ফলাফল পাবেন না। আপনাকে একটা কথা বলতে হবে, আপনাকে বুঝতে হবে, এবং আপনার জন্য যেটা ভালো আপনাকে আলটিমেটলি সেটা প্রায়োরিটাইজ করে লাইফের সামনে এগিয়ে যেতে হবে। অনেক সময় আমরা অনেককে খুব সুন্দর সাজেশন দিতে পারি, কিন্তু নিজের লাইফে সেটা ব্যবহার করতে পারি না, কারণ আমার রুটে কিছু প্রবলেম থাকতে পারে। সো আপনাকে ডিসাইড করতে হবে অ্যাকচুয়ালি আপনি কি অ্যারোগেন্ট হয়ে যাচ্ছেন, নাকি এটা আপনার অ্যাঙ্গার, আপনি কি স্বাধীনতাটাকে সঠিকভাবে প্রয়োগ করছেন, নাকি আসলে আপনি এটার অর্থটাই এখনো জানেন না বা বুঝতে পারেন না। আমি পুরো যে উদাহরণটা আপনাদেরকে দিলাম, আপনাদের কি মনে হয় এই একই আবদার যদি কোনো ছেলে কোনো মেয়ের কাছে করতো বিয়ের আগে, এই একই আবদার যদি একজন মানুষ আরেকজন মানুষের কাছে করত বিয়ের আগে, তাহলে এটাকে আসলে অন্য কেউ মেনে নিতে পারতো? আপনার কাছে যদি আপনার পার্টনার বিয়ের আগে এরকম আবদার করতো এবং ওভারঅল আপনি যদি এই লাইফস্টাইল এরকম একজন মানুষকে বুঝতেন, আপনি কি স্বেচ্ছায় মানুষটিকে বিয়ে করতেন কোনো রকম সন্দেহ বা কোনো রকম দোটানা ছাড়া? প্রচন্ড ভালোবাসলেও আপনার ভেতরে কিন্তু কষ্ট থেকে যেত, এবং আপনি একটা পর্যায়ে যতই চেষ্টা করেন আপনার ব্যাটারির লাস্ট দাগটা যেদিন চলে আসতো সেদিন আপনি ধুপ করে পড়ে যেতেন। এই ভিডিওটি সবার জন্য নয়, এবং যদি কারোর সাথে না মিলে যায় দয়া করে জোর করে নিজের গায়ের দিকে টেনে নেবেন না। এবং ছোট্ট একটি ভিডিওটিতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বলা সম্ভব না, কাজে অবশ্যই আশা করবো এটি দেখার পরে বলবেন না যে কেন আপনি ওই পক্ষের মানুষগুলোকে নিয়ে বলেননি।